এই যে আইনটা আনা হচ্ছে তাতে এই যে একটা 12 মাস ধরুন 1 বছর প্রায় বিচার কোনো ব্যবস্থা হবে না, আপনি বিচারের আওতায় আসছেন না, শুধু গুন্ডা আপনাকে মানে যেহেতু একজন সুপারিনটেন্ডেন্ট র্যাঙ্কের অফিসার মনে করলো বলে, এটা কিন্তু বেসিক স্ট্রাকচারটাই ভায়োলেট করছে। বাট আজকে আপনি কাউকে একটা গুন্ডা ভাবছেন বলে, বা যেটা আপনাকে বললাম, এই যে গুন্ডা কে বা কে না, এটা একজন সুপারিনটেন্ডেন্ট র্যাঙ্কের অফিসার ডিসাইড করছে, এটা আমি সহমত প্রকাশ করতে পারছি না। যেটা কিন্তু বেসিক যে কনস্টিটিউশনাল স্ট্রাকচার ভারতবর্ষের, সেটাকে কোনোভাবে ভায়োলেট করছে। যে আইনজীবী এতদিন ধরে এই আইনের চর্চা করার ফলে একটা আমি আইনের ছাত্র নিজেকে মনে করি, সেখানে দাঁড়িয়ে কিন্তু আমার মনে হয়েছে যে প্রভিশনসগুলো রাখা হয়েছে, এটাকে কিন্তু যে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন ফান্ডামেন্টাল রাইট, সেটা একভাবে ভায়োলেশন হচ্ছে। নতুন সরকার ক্ষমতায় আসার পরে একটি বিল পাশ করতে চলেছেন এবং সেটা হচ্ছে গুন্ডা দমন বিল। সেক্ষেত্রে সাধারণ যারা বিরোধিতা করবে সেক্ষেত্রে মানুষের কিন্তু সমস্যা। দেখুন, সাধারণ যারা বিরোধিতা করবে কি করবে না, সেটা থেকে বড় প্রশ্ন হচ্ছে যে আমাদের একটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক আছে, একটা আমাদের ক্রিমিনাল লয়ের একটা সেট আপ আছে। সেই সেট আপটা কি বেসিক্যালি দেখুন, আপনার এগেনস্টে অভিযোগ আসতেই পারে, সেটা কিন্তু ট্রায়াল প্রসিডিওর মাধ্যমে গিয়ে আপনাকে দোষী সাব্যস্ত করতে হয়। এবং সেখানে যেটা সবথেকে বড়, মানে ভারতবর্ষের সংবিধানের যে সবথেকে বড় অধিকার, সেটা হচ্ছে আপনার পক্ষটা আপনি রাখতে পারবেন কোর্টের কাছে। আজকে আমার এগেনস্টে কোনো একটা অ্যালিগেশন এলো, সেই অ্যালিগেশনটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, সেটা কিন্তু জুডিশিয়াল প্রসেসের দ্বারা আমি আমার পূর্ণাঙ্গ মানে আত্মপ্রকাশ সমর্থনে আমার বক্তব্য প্রকাশ করার কিন্তু আমার একটা স্বাধীনতা আছে। এটা কিন্তু বেসিক ফান্ডামেন্টাল রাইটস। আজকে যে আইনটা প্রপোজালে আপনারা যে নিয়ে আমরা আলোচনা করছি, সেটার একটা জায়গা আমার যেটা খুব মানে কি বলবো, আইনের ছাত্র হিসেবে, লয়ার হিসেবে যেটা আমার খুব মানে আমি সহমত প্রকাশ করতে পারছি না, যে আপনি বলছেন যে কোথাও যদি এরকম কোনো প্রভিশন হয় বা আপনার যদি ডেফিনেশনের মধ্যে আপনি পড়েন, একজন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা সেই র্যাঙ্কের একজন অফিসার যদি সার্টিফাই করে বা রেকমেন্ড করে, তাহলে কোনো ব্যক্তিকে 12 মাসও কিন্তু আপনি রেখে দিতে পারবেন। যেটা কিন্তু বেসিক যে কনস্টিটিউশনাল স্ট্রাকচার ভারতবর্ষের, সেটাকে কোনোভাবে ভায়োলেট করছে। কারণ হচ্ছে যেটা আপনাকে বললাম, যে আপনার যে বেসিক স্বাধীনতা, সেটা কিন্তু কোনো সময় আপনি কোনোভাবে কোনো আইন দিয়ে বন্ধ করতে পারেন না। আমি বিরোধিতা করব কি করবো না সেটা পরের কথা। দেখুন, ভারতবর্ষের গণতন্ত্রে, ডেমোক্রেটিক স্ট্রাকচারে অপোজিশন ইজ এ ভেরি ভাইটাল রোল। ঠিক আছে, বিরোধিতা আপনি করতেই পারেন। আজকে আমরা যারা ধরুন আইনজীবী, আমরা তো রোজই কোনো না কোনো আমরা অপোজিশন করছি। আমার অপোজিটে কেউ বলছে, সে আমাকে অপোজ করছে, আমি তাকে অপোজ করছি, তাহলে বিচারপতি দুপক্ষের কথা শুনেই তো একটা রায় দিচ্ছি। এটা তো বেসিক, আপনার বেসিক স্বাধীনতা। তো আজকে আমাদের ভারতবর্ষের আইন অনুযায়ী কাউকে যদি কোথাও অ্যারেস্ট করা হয়, তাকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে প্লেস করতে হয়। কেন? সে ভালো আছে কিনা, ঠিক আছে কিনা। দেখুন, আমরা সাধারণত একটা মানুষের একটা কী বলবো, মানুষের একটা ভ্রান্ত ধারণা বলতে পারেন যে কেউ অ্যারেস্ট হলো মানে সে দোষী। বিষয়টা তা না। কিন্তু পুলিশ চাইলে কোনো যদি আপনার এগেনস্টে কোনো কমপ্লেন হয়, নন বেলেবল সেকশনে যদি হয়, জামিন অযোগ্য ধারায়, পুলিশ আপনাকে কিন্তু অ্যারেস্ট করতে পারে, করে সে তদন্তই করে। কিন্তু তারপর বেল অ্যাপ্লিকেশন করা হয় কোর্টের কাছে, না কাছে কোর্ট বেল দিল কি না দিল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, দিস আর প্রসিডিওর্স। বাট তাহলে বেল পাওয়ার আপনার একটা অধিকার আছে। তো বেলটা কে দেবে? ম্যাজিস্ট্রেট দেবে। না দিলে আমরা হাইকোর্টে আসি, না দিলে আমরা সুপ্রিম কোর্টে যাই। বাট এই যে আইনটা আনা হচ্ছে, তাতে এই যে একটা 12 মাস ধরুন 1 বছর প্রায় বিচার কোনো ব্যবস্থা হবে না, আপনি বিচারের আওতায় আসছেন না, শুধু গুন্ডা আপনাকে মানে যেহেতু একজন সুপারিনটেন্ডেন্ট র্যাঙ্কের অফিসার মনে করলো বলে, এটা কিন্তু বেসিক স্ট্রাকচারটাই ভায়োলেট করছে। গুন্ডা বলতে কাদেরকে বলা হচ্ছে? দেখুন, আইনে গুন্ডা যেটা এই ডেফিনেশনে যেটা দেওয়া হয়েছে, হ্যাবিচুয়াল অফেন্ডার, রেগুলার অফেন্ডার, যার এগেন্সটে চার্জ অলরেডি ফ্রেম করা আছে, কিছু কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে, তো সেই ব্যাখ্যাগুলো হতেই পারে। আইন আনা দরকার হতে পারে। দেখুন, সরকার এসছে, সে মনে করছে এটা আইন আনা দরকার, নিশ্চয়ই তাকে সাধুবাদ জানাবো। বাট প্রভিশনসগুলো কিন্তু কোনো দিনই কনস্টিটিউশনাল যে বেসিক ইনফ্রাস্ট্রাকচার, সেটার বাইরে যেতে পারে না। আর বাইরে যেটা বললাম, জেল কিন্তু আপনার একটা অধিকারকে খরণ করছে। জেলে রাখাটা আপনার বেসিক ফান্ডামেন্টাল রাইট অফ ফ্রিডমকে কিন্তু এনক্রোচ করছে। কিন্তু সেটা কখন করা যায়? আপনি যদি সোসাইটিকে হার্ম কোনো করেন, সেই জন্য তার জন্য কিন্তু পুলিশের দায়িত্ব কোথায়?
পুলিশের দায়িত্ব হচ্ছে আপনাকে নিয়ে গিয়ে জুডিশিয়ারির সামনে প্লেস করে দেয়, এটাই তো দায়িত্ব। জুডিশিয়ারি তারপর বিচার করবে। বাট এখানে 12 মাস, যেখানে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের জায়গা আছে, সেখানে 12 মাস ধরে আপনি বলছেন, সেটা কোনোভাবে সংবিধানের সঙ্গে ম্যাচ করছে না বলে আমার মতামত। এই বিলে একটি জায়গায় বলা হচ্ছে যে কী কারণে গ্রেফতারি করা হচ্ছে সেটা নাও বলতে পারে পুলিশ, কারণ সেখানে তথ্য লুকিয়ে রাখারও একটা বিষয় রয়েছে। হ্যাঁ, যেটা বললাম ওই যে এক্স্যাক্টলি, যে তথ্য একটা জায়গা হচ্ছে, দেখুন ডেফিনেটলি একটা পার্ট হচ্ছে যে অনেক সময় ইনফরমেশন শেয়ার করা যায় না, কেন কোনো ক্রিটিক্যাল মামলাতে আমরা দেখেছি সেই প্রভিশন তো অলরেডি আইনে আছে। বাট আজকে আপনি কাউকে একটা গুন্ডা ভাবছেন বলে, বা যেটা আপনাকে বললাম, এই যে গুন্ডা কে বা কে না, এটা একজন সুপারিনটেন্ডেন্ট র্যাঙ্কের অফিসার ডিসাইড করছে, এটা আমি সহমত প্রকাশ করতে পারছি না। শুধুমাত্র বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য দেখুন, বিরোধীদের কণ্ঠরোধ হবে কিনা, এখন প্রবলেম হচ্ছে বিরোধিতাদের যে সাধারণ মানুষও করতে পারে। আচ্ছা, বিরোধী বলে আমি জানি না কি, মানে পলিটিক্যাল বিরোধীদের আমি যাচ্ছি না, বাট আমি ধরুন আইনজীবী, আমি হাইকোর্টে মামলা করি, ম্যাক্সিমাম মামলা তো সরকারের এগেনস্টে, রিট পিটিশন, যেখানে ভায়োলেশন হয়, তাহলে কালকে আমিও যদি সেটি মামলা করি, ঠিক আছে, তাহলে সেখানেও তো সেই প্রশ্নটাই আসবে। তো বেসিক বৃহত্তর যে জায়গাটা হচ্ছে যে আপনার যে বেসিক স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ মুভমেন্ট, যে বেসিক রাইটগুলো নিয়ে আপনি আছেন, সেটাকে যেন কোনোভাবে কন্ট্রোল করা না যায়, সেটা আমাদেরকে দেখতে হবে। দেখুন, একটা আইন হলে সেটা তার জুডিশিয়াল রিভিউতে নিশ্চয়ই যাবে, তাই না? মানে একটা আইন, আমাদের ভারতবর্ষে এমন কোনো মানে ভাবার কারণ নেই যে আমি আজকে বললাম আমার সঙ্গে সঙ্গে আইনটা হয়ে গেল। মানে আজকে কোনো পার্লামেন্ট বা কোনো অ্যাসেম্বলি তার যতটা নলেজ সেটা দিয়ে তারা একটা আইন পাস করলো, বাট তার জন্য জুডিশিয়াল জায়গা আছে, রিভিউর জায়গায়। বাট আমি যেটা বললাম অ্যাজ এন আইনজীবী, এতদিন ধরে এই আইনের চর্চা করার ফলে একটা আমি আইনের ছাত্র নিজেকে মনে করি, সেখানে দাঁড়িয়ে কিন্তু আমার মনে হয়েছে যে প্রভিশনসগুলো রাখা হয়েছে, এটাকে কিন্তু যে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, ফান্ডামেন্টাল রাইট, সেটা একভাবে ভায়োলেশন হচ্ছে। আগামী দিনে যেটা যদি কোর্ট অবধি করে, তাহলে তার কি ঠিক বা কি ভুল সেটা নিশ্চয়ই বেরিয়ে আসবে। শেষ প্রশ্ন করব, ইউসিসি বিলের কথা আসছে এবং সেই জায়গায় বলা হচ্ছে যে এক দেশ এক আইন। ভারত তো আমরা জানি বহুজাতি ভিত্তিক দেশ, তাহলে এক দেশ এক আইন কীভাবে? দেখুন, এক দেশ আইনের একটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে যে আমরা যে ভারতবর্ষে থাকি, ঠিক আছে, ইউনিফর্ম সিভিল কোডের যে বক্তব্যটা আপনি বলছেন, এটা আরও 3-4টে রাজ্য অলরেডি স্টার্ট করেছে, তারা চলছে অপারেশনাল। হ্যাঁ, অসম, গুজরাটে, গোয়াতেও আছে। তো একটা জিনিস বাস্তব কি, যে হ্যাঁ, ধরুন আমরা যেভাবে প্রপার্টি ডিস্ট্রিবিউশন করি, একটা সামাজিক আবার যে ব্যালেন্সিং করতে হয়, তাহলে সেটার কোনো না কোনো জায়গায় রিকোয়ারমেন্ট আছেও। কেন আমরা অনেক সময় দেখি, ধরুন আপনি আমি একসঙ্গেই চলছি, আমাদের হয়তো ধর্ম আলাদা হতে পারে, তার জন্য কিন্তু আমাদের যে সাকসেশন প্রসিডিউর সেটা পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে। তাতে আবার একটা জিনিস আপনাকে বুঝতে হবে, সোসাইটির মধ্যে বৈষম্য তৈরি হচ্ছে। এবার এই বিলটাকে যেটা বললাম, দেখুন একটা আইন আনা একটা জিনিস, সেটাকে ইমপ্লিমেন্ট করার একটা জিনিস। আমাদের যে সোশিও ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার বা সোশিও ইকোনমিক কাঠামো যার মধ্যে মানুষ বেঁচে আছে, তারা সেটা কীভাবে অ্যাকসেপ্ট করছে এবং এই আইনটা কীভাবে ইমপ্লিমেন্ট করা যাচ্ছে, তার উপর কিন্তু একটা বিল বা আইন সেটা কতটা সঠিক বা বেঠিক এই প্রমাণটা হয়। মানে একটা আইন তো আমি এসি ঘরে বসে করে ফেলতেই পারি, কিন্তু যতক্ষণ না প্র্যাকটিক্যালি সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারছি, ততক্ষণ তার প্লাস মাইনাস বোঝা উচিত। বাট ইউনিফর্ম সিভিল কোড বাকি যে রাজ্যে হয়েছে, তারা এখন অবধি পজিটিভ দিকেই এগোচ্ছে, কিন্তু সেটা ধরুন একটা আইন এলে 1 দিন 2 দিন 6 মাসেতে বলে ফেলা সম্ভব না, যতক্ষণ না এই আইনটা চারিদিক দিয়ে বিচার হচ্ছে। বাট আমার মনে হয়েছে যে হ্যাঁ, যা সামাজিক প্রেক্ষাপট, ইকুয়ালিটি বিফোর দ্য ল, যে কনসেপ্টটা আমাদের সংবিধানের একটা মূল ভিত বলতে পারি, তাতে দাঁড়িয়ে কিন্তু ইউনিফর্ম সিভিল কোডের একটা জায়গা আছে। যদি আমরা সেটাকে ঠিকঠাক অ্যাডাপ্ট করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যতে ভালো হবে, তো খারাপ হবে না বলে আমার মনে হয়। লিভিং করার জন্য রেজিস্ট্রেশন করতে বাধ্যতামূলক হচ্ছে। দেখুন, এগুলো হচ্ছে এই যে আমরা যেটা বলি, এটা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু সেই প্রসিডিওরটা আছে। প্রসিডিওরটা আছে কেন, আগে ধরুন লিভ ইন বলুন বা এই সম্পর্কগুলোর এত গুরুত্ব ছিল না, ঠিক আছে। যেরকম আপনি যদি এটাকে ইউকের ভাষায় বলেন, তাহলে সিভিল পার্টনারশিপ বলা হয়, ইউজ এ টার্ম সিভিল পার্টনারশিপ। তো সেই পার্টনারশিপ তো, এবং আজকে ধরুন একসঙ্গে যখন থাকছে, তাদের কিছু রাইটস কিছু ডিউটিস থাকে। বাট আমরা সকলেই জানি, যদি না কোনো ইনফ্রাস্ট্রাকচার বা ফ্রেমের মধ্যে দিয়ে আপনি এটাকে না আটকে রাখতে পারেন, তাহলে তার নেগেটিভ ইম্প্যাক্টটা অনেক বেশি হয়ে যায়। আজকে যেহেতু এই জেনারেশনকে আমরা দেখছি যে বিবাহ সম্পর্কের থেকে অনেক বেশি লিভ ইনের সম্পর্ক আসছে, তো সেই জন্য কোনোভাবে এটা রেগুলেট করতে চেষ্টা করা হচ্ছে। যেটা আবার বলবো, রেগুলেশন আনা ভালো, বা সেটাকে প্র্যাকটিক্যালি কতটা ইমপ্লিমেন্ট করা যাবে, বা সেটাকে নিয়ে জুডিশিয়াল ফোরাম বা আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট কী রায় দেবে বা কী বক্তব্য দেবে, সেটার জন্য আমাদেরকে ওয়েট করা উচিত।